মানে আমার যেটা নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের মধ্যে আমি চাইলে যেকোনো একটা ডিভাইস বা অন্য একটা নেটওয়ার্কের সাথে এটাকে সংযোগ করে এটাকে আরো বড় করা, আরো বিস্তর আকারে প্রকাশ করা সেটাকে বলছি স্কেলেবিলিটি আর হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি একাধিক সার্ভারের সাথে একটি সার্ভার ব্যর্থ হলে অন্যটিকে কাজ চালিয়ে নেওয়া। মানে হচ্ছে আপনার মনে করেন যে ব্যাকআপ ব্যবস্থাপনা বলতে পারেন। যেমন মনে করেন যে আমাদের যেমন YouTube একটা রিসোর্স আমাদেরকে দিচ্ছে ভিডিও ফাইল কমিউনিকেশন অথবা Facebook দিচ্ছে। তখন ওরা কি করে সার্ভারকে বিভিন্ন জায়গায় সেটআপ করে রাখে। একই সেটআপ মিনিমাম ৩ টা জায়গায় রাখে। এতে করে হচ্ছে কি কোনো কারণে একটা যদি প্রবলেম হয়, নষ্ট হয় বা সার্ভিসিং এর প্রয়োজন হয় অথবা ডিস্ট্রয় হইতে পারে। যেকোনো প্রাকৃতিক হোক বা অটোমেটিক্যালি হোক, যেভাবেই হোক না কেন, এই নষ্ট হলে যাতে এই গ্রাহক যাতে কোনোভাবে সেবা অথবা সেই কাজ যাতে বন্ধ না থাকে তার জন্য কি করা হয়? অন্য লোকেশনগুলিতেও একই ডাটা রাখা হয়। এই কারণে ৩ টা জায়গা রাখলে মোটামুটি সেফ। মনে করেন যে একটা ঢাকায় রাখলো, একটা চট্টগ্রামে, একটা রাজশাহীতে। তো একই টাইমে তো ৩ টা লোকেশনের সমস্যা হইতে পারে না। যেকোনো একটা বা ২ টা জায়গায় হইতে পারে। এজন্য ৩য় অবস্থা থাকে একই রকম ডাটা সব জায়গায় থাকে। যদি এক জায়গায় সাময়িকভাবে কোনো সমস্যা হয়, অন্য জায়গা থেকে যাতে সেই সার্ভিসটা প্রদান করা যায়। কম্পিউটার নরমালি আমাদের যে অবস্থান ভেদে কম্পিউটার নেটওয়ার্কিং সাধারণত কিছু প্রকারে ভাগ করা হইছে। সেটা হচ্ছে ৩ ভাগে ভাগ করা যায়। আবার কিছু বইয়ে দেখা যাচ্ছে যে এই প্রকারভেদটা বিভিন্ন ধরনের হয়ে থাকে অবস্থান ভেদে। LAN, MAN, WAN আরেকটা হচ্ছে PAN, LAN, MAN, WAN, PAN ৪ টা ভাগে অনেক জায়গায় দেখাচ্ছে। আ LAN হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, MAN টা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, WAN হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আরেকটা PAN বলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো ১ম এই পার্সোনাল এরিয়া বলতে পারি যেহেতু ছোট আকারে। পার্সোনাল এরিয়া মানে কি? জাস্ট পার্সোনালি যেখানে ভিতরে আমরা এখানে উল্লেখ করা হয় না কি ল্যান্ডম্যান 1 এইটা নিয়েই আমাদের বেশি অবজারভেশন বা সবকিছু আছে। তো প্যানটা হচ্ছে গিয়ে যেমন মনে করেন আমরা ব্লুটুথ অথবা ওয়াইফাই এর মাধ্যমে যে নরমালি আমরা বাসার ভিতরে পার্সোনালি যেই কমিউনিকেশনটা করে থাকি এটাকে আমরা বলছি প্যান। ব্লুটুথের মাধ্যমে বা ওয়াইফাই এর মাধ্যমে বা হটস্পট করে আমরা যখন পার্সোনাল এরিয়ার ভিতরে নিজেদের মধ্যে বাসার ভিতরে অথবা নিজের পার্সোনালি ২ টা ডিভাইসের মধ্যে যে কমিউনিকেশন করে থাকি, এটাকে বলতেছি আমরা প্যান নেটওয়ার্ক। পার্সোনাল নেটওয়ার্ক। আর ল্যান হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের অফিসে বা লাইব্রেরিতে, স্কুলে, একটা ইন্ডাস্ট্রিতে যখন যে কমিউনিকেশন করা হয় সেটাকে আমরা বলছি লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেটাকে সংক্ষেপে বলা হয় ল্যান। আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটা হচ্ছে পুরো একটা শহর বা একটা রাজধানী, যেটা কোনো একটা বড় অর্গানাইজেশন যেটা কিনা গভর্নমেন্ট নিয়ন্ত্রিত অথবা বলতে পারি এটা বড় একটা আইএসপিও বলতে পারি। যারা কিনা সারা শহর জুড়ে যে নেটওয়ার্কটা তৈরি করে তাদেরকে আমরা বলছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অথবা ম্যান। ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে কি যেটা হচ্ছে সারা বিশ্ব জুড়ে যে নেটওয়ার্ক কমিউনিকেশন থাকে সেটাকে বলা হয়েছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক অথবা সেটাকে বলতেছি আমরা ইন্টারনেট। ইন্টারনেটের উদাহরণ সারা বিশ্বের মধ্যে যে নেটওয়ার্কটা বিস্তৃতি থাকে। এবার আমরা যে অ্যাডভান্টেজ অফ কম্পিউটার নেটওয়ার্কিং এর এখানের ভিতরে তো অ্যাডভান্টেজ অনেক। যেমন তথ্য ডাটা শেয়ারিং করা, রিসোর্স শেয়ার করা, যোগাযোগে সহজে করা এবং ডাটা সুরক্ষা ব্যাকআপ করা এবং খরচ কমানো। যেমন কি তথ্য ও ডাটা শেয়ারিং কি একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা তথ্য আমরা সহজে আদান-প্রদান করতে পারি। এগুলো আমরা বুঝি ভালোভাবেই। রিসোর্স শেয়ারিং এই জিনিসগুলোর কথা হচ্ছে যে বিভিন্ন প্রিন্টার, স্ক্যানার বা ডাটা যেই হার্ডওয়্যার গুলো আছে এগুলো আমরা রিসোর্স শেয়ার করতে পারি। যোগাযোগের সহজে ইমেইল, চ্যাট, ভিডিও কনফারেন্স এবং যেটা আমরা এখন করতেছি এই যোগাযোগ ব্যবস্থায় দূর থেকে বসে এই কাজগুলি সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ডাটা সুরক্ষা ও ব্যাকআপ যেমন আমি যেটা বলেছিলাম যে বিভিন্ন সার্ভার বা বিভিন্ন আ ডিভাইস গুলা বিভিন্ন লোকেশনে থাকে। ওখানে ব্যাকআপটা থাকে যাতে ডাটা সুরক্ষা থাকে। কোনো একটা জায়গায় যদি যেকোনো ধরনের দুর্ঘটনার কারণে এটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে যাতে অন্য জায়গাতে উদ্ধার করা যায় এবং সার্ভিসটা যাতে প্রদান করা যায়। আর খরচ কমানো আলাদা ডিভাইসে যদি আমাদের কি হইতো যদি আমরা একটা সার্ভারের মধ্যে একটা ডিভাইস আমার থাকে, একটা প্রিন্টার থাকে। সাপোজ মনে করেন আপনার অফিসের ভিতরে ৫০ জন ইউজার আছে। এখানের ভিতরে আমি যে সেন্ট্রাল যে নেটওয়ার্কের মধ্যে একটা প্রিন্টার, পাওয়ারফুল একটা প্রিন্টার ইউজ করি, তাহলে প্রতিটা ডিভাইস থেকে সেই প্রিন্টার থেকে আমরা প্রিন্ট দিতে পারি। তাইলে আমাদেরকে আলাদা প্রতিটা কম্পিউটার প্রিন্টার সংযোগ করার প্রয়োজন হচ্ছে না। এটা হচ্ছে আমাদের কি? তাহলে অনেক খরচ কমে যাচ্ছে। তে একইভাবে আমাদের যেমন প্রিন্টার বলি, স্ক্যানার বলি, অথবা ফাইল সার্ভার বলি, একটা কম্পিউটারের মধ্যে আমার সব ফাইল রেখে দিলাম। ওইখান থেকে ফাইল সার্ভারে থাকলো। সার্ভার থেকে সবাই নিয়ে কাজ করলো। তাহলে প্রতিটা কম্পিউটারের মধ্যে আমাদের আলাদা ফাইল রাখার প্রয়োজন হচ্ছে না এবং ওখানের জন্য আলাদা আমার বড় হার্ড ডিস্ক বা ব্যাকআপ স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হইতেছে না। এভাবে আমরা অনেক খরচ কমে যায়। খরচ কমানো সম্ভব হয়ে থাকে।
এটা হচ্ছে আমাদের সুবিধা। আর একটা হচ্ছে যে কেন্দ্রীভূত ব্যবস্থাপনা। নেটওয়ার্কে অ্যাডমিনের সহজে সফটওয়্যার আপডেট, ইউজার কন্ট্রোল ও নিয়ন্ত্রণ নিশ্চয়তা করতে পারে। মানে হচ্ছে কি আমাদের এখানে যে এক জায়গা থেকে যখন আমরা সার্ভার বা একটা ডিভাইস থেকে যখন একটা জিনিস সার্ভিস প্রোভাইড করে তাহলে ওই সার্ভারটাকেই আমার কি স্ট্রং সফটওয়্যার দেওয়া, রেগুলার আপডেট করা, রক্ষণাবেক্ষণ করা, ব্যাকআপ করা সবকিছু এটা করা সম্ভব হয়। এতে করে আমার ডাটা লুজ হওয়া বা অন্য কিছু হওয়ার সম্ভাবনাটা কম থাকে। শিক্ষা ও গবেষণা সহায়ক ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে শিক্ষা, ই-লাইব্রেরি এবং গবেষণাপত্র সংগ্রহ করতে পারি। আমরা ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট তো হচ্ছে যেমন আমাদের নেটওয়ার্কের মধ্যে পড়ে। ইন্টারনেটের মাধ্যমে আমরা সব সার্ভিস যেমন আমাদের ইন্টারনেটের মাধ্যমে এখন কি করতে পারতেছি যে আমাদের যখন যে ইনফরমেশন প্রয়োজন হয় বা কোনো শিক্ষার কিছু প্রয়োজন হয়ে থাকে আর এখন তো নয় এআই চলে আসছে আরো কত ফ্যাসিলিটি পেতে পারি। যেকোনো খবর-টবর যা আছে সবকিছু আমরা সহজে ইন্টারনেট স্যার থেকে বা চ্যাট নেটওয়ার্ক জিপিটির কথা তো বলতে পারি। আমরা চ্যাট জিপিটি আরো যে বিভিন্ন অ্যাপস আছে হ্যাঁ, আমি এর কথা সেগুলো বলছি। আমরা ChatGPT লার্ন শুরুতে এখন মনে করেন যে ChatGPT আছে, Siri আছে, এরকম অনেক আছে। ঠিক আছে? যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন নিতে পারতেছি। আ এবং কি আমাদের শিক্ষার জন্য মানে যেমন AI যে জিনিসগুলি আছে, যেমন ChatGPT কিরকম? আপনার শুধুমাত্র যে এডুকেশন লেভেলে না, আপনার বিভিন্ন ধরনের মনে করেন আপনার সিভি বানানোর প্রয়োজন, অফিসিয়াল কোনো প্রজেক্ট বানানোর প্রয়োজন অথবা আপনি প্রোগ্রামিং করতে চান। যেকোনো ধরনের সাপোর্ট আপনি চাই এবং মনে করেন যে আপনার একটা পুরনো ছবি আছে, ছবিটাকে আপনি ChatGPT দিবেন, বলেন যে আপনি এখানে ক্লিয়ার করে একটা ভালো একটা টোন দিয়ে দিতে। তাহলে ওই ছবি দেখবেন যে ওইরকম বানিয়ে দিয়ে দিচ্ছে আপনাকে। ক্লিয়ার করে দিচ্ছে। মানে যত আপনি প্রমোটটা যত সুন্দরভাবে লিখতে পারবেন, তত সুন্দরভাবে আপনি আউটপুট পেতে পারবেন। একইভাবে এই জিনিসগুলো আমরা শিক্ষা ও গবেষণা সহায়ক যেটা আমি বলতেছি, এই সুবিধাগুলো আমরা পাইতেছি এবং ব্যবসা ও বাণিজ্য সহায়ক এবং আরো অনেক সহায়ক আছে। সহায়কের শেষ নাই। যেমন কৃষি ক্ষেত্রে বলতে পারেন, ব্যবসায়িক ক্ষেত্রে বলতে পারেন, বাণিজ্য সবকিছু ক্ষেত্রেই আছে আমাদের ইন্টারনেটে বা নেটওয়ার্কের কম্পিউটার নেটওয়ার্কের বিকল্প নাই বা এটা সুবিধার কোনো শেষ নাই। ব্যবসা বাণিজ্য খাতে কি অনলাইন ব্যাংকিং, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং সম্ভব হয়েছে নেটওয়ার্কের মাধ্যমে। অথবা যেমন মনে করেন যে আপনার আগে কি করা হইতো? একটা ব্যাংকিং ক্ষেত্রে। ব্যাংকিং ক্ষেত্রে আমরা দেখছি যে ছোটবেলায় এক জায়গার ভিতরে আমরা চেক নিয়ে যেতাম। ঠিক আছে, আমি কিনে দেব। কি করা হইতো যে চেক নিয়ে যেত। চেক নিয়ে যাওয়ার পরে দিয়ে ১ম যেমন আমি দিলাম আ অ্যাকা কাউন্টারে দিলাম। কাউন্টারে দেওয়ার পর একটা টোকেন দিত। টোকেন দেওয়ার পর আমরা বসে থাকতাম। বসে থাকার পর দিয়ে সেই চেক নিয়ে যেত। ভিতরে চেক করার জন্য একজনের কাছে পাঠাইতো। পাঠানোর পর সে একটা তাদের লেজার বুক ছিল। সেই বইয়ের মধ্যে দেখতো যে এই চেকের সেই অ্যামাউন্ট ঠিক আছে কিনা এবং এটার মধ্যে যে সিগনেচার দেওয়া আছে সেই সিগনেচারের সাথে ম্যাচিং করতেছে কিনা ওনারের সিগনেচার এবং কত ব্যালেন্স আছে সবকিছু দেইখা সবাই কয়েকজনের কাছে যাইতো তারা সিগনেচার করে দিত। সিগনেচার করে দেওয়ার পর ঘুরে চেক করে ম্যানেজার সিগনেচার করে দিয়ে আবার ক্যাশ কাউন্টারে আসতো। আসার পরে তখন ওইখান থেকে নাম ডাক দিত যে, "এত নাম্বার টোকেন আসেন।" তখন আমরা ওখানে আবার যাইতাম। যাওয়ার পর তারপর টাকা খাইত। এই ফ্যাসিলিটি ওখানে ঘুরে আসতে দেখা যায় যে ১৫-২০ মিনিট সময় নষ্ট হইত। আবার কিছু সরকারি জায়গায় দেখা যেত যে, ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হইতেছে, সেটা নিজ হাতে আমাদেরকে নিয়ে যেতে হতো। কিন্তু এখন নেটওয়ার্ক এবং কি আরেকটা জিনিস হচ্ছে আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন, আপনাকে টাকা উঠাইতে হলে ওই ব্যাংকে যেতে হতো। আর এখন তো অনলাইন ব্যবস্থাপনায় কি হইছে? আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি, কোন জায়গায় খুলছি দেখার বিষয় না। আমাদের ব্যাংকেই যেতে হয় না। ঘরের পাশে যেকোনো ব্যাংকের বুথ আছে, ওই বুথের মধ্যে আমি কার্ড পাঞ্চ করতেছি, আমার টাকা চলে আসতেছে। সেটাও করার প্রয়োজন হয় না। আমাদের লেনদেন করার জন্য একদম কার্ডলেস অনেক সার্ভিস চলে আসছে। যেরকম আমার বিকাশের মধ্যে চলে আসতেছে। আমরা ওইখান থেকে বিকাশে উইথড্র করে বিকাশ থেকে আমাদের যে মোবাইল ইয়া এই ইলেকট্রিক বিল বা বিভিন্ন ধরনের বিলিংটা সার্ভিসটা সম্পূর্ণ করতেছি। জি স্যার, রকেটের মাধ্যমে তো আমরা ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা রকেটে নিয়ে ক্যাশে এক জায়গায় দাঁড়ায়। আমার আর বুথেও যাওয়া লাগতেছে না। না, বুথে যাওয়ার প্রয়োজন হইতেছে এবং এখান থেকে আমার সমস্ত বিলিং আমরা সম্পূর্ণ করতে পারতেছি। আচ্ছা, বিভিন্ন ধরনের আচ্ছা ১ সেকেন্ড একটু লাইনে থাক। ঠিক আছে।
এই 90 টাকা বাদ দিয়ে দেন। ঠিক আছে। সরি ফর ইন্টারাপ্ট। আচ্ছা, তারপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রয়োগ। আচ্ছা, আমি এটাকে বন্ধ করে গিয়েছি সাউন্ড। শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কিছু কম্পিউটার নেটওয়ার্কিং এবং প্রয়োগ। কম্পিউটার নেটওয়ার্কটা আমরা কোথায় প্রয়োগ করি বা কিসে প্রয়োগ করি? এই জিনিসগুলো একদম সহজ, এটা আসলে বোঝানো তেমন কিছু নাই। যেমন শিক্ষাক্ষেত্রে যেমন আমরা হচ্ছে তারপর একটু আমি আবৃত্তি করে যাই। শিক্ষাক্ষেত্রে যেমন অনলাইন ক্লাস, ই-লার্নিং, ভার্চুয়াল ল্যাব, ই-ল্যাবরেটরি ও রিসার্চ ডাটাবেস ব্যবস্থাপনা, যোগাযোগের ক্ষেত্রে ইমেইল, সোশ্যাল মিডিয়া চ্যাট, ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে। তো আচ্ছা, ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে এখানে কিছু কথা আছে আমি বলব। আচ্ছা, তার ফাঁকে একটু যেহেতু ইন্টারাপ্ট হয়েছে, আমি ইন্টারাপ্ট বলি। আপনাদের মনে হয় যে সামনে সি প্রোগ্রামিং ক্লাসটা আমাকে নিতে হবে। আপনাদের আরিফ স্যার খুবই ব্যস্ত হয়ে গেছে। তবে ফার্স্ট যে ক্লাসটা হবে, অন্তত এই ক্লাসটা মিস করবেন না। আরিফ স্যারের ফার্স্ট ক্লাস যেটা, উনি মনে হয় এই পর্যন্ত সি আপনাদের কোনো ক্লাস নেয় নাই। এই ক্লাসটা যারা আছেন মিস করবেন না। ফার্স্ট ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট হবে এবং ওই ক্লাসের ভিতরেই মূলত সি এর আমি সব দিয়ে দিব আপনাকে। ক্লাস রুটিনটা লাগতো একবার। জি? ক্লাস রুটিনটা আর হচ্ছে পিডিএফ তো না স্যার, এখন ক্লাস শেষে। আগে তো দেওয়া হয়েছিল ফার্স্টে। আচ্ছা, রুটিনটা তো ইয়াতে দেওয়া পিডিএফটা দিয়ে দিয়ে আমরা আমি রিভাইজ করতে পারি। আমি তো রুটিনটা দিয়ে দিয়েছিলাম এখানে ইয়াতে। এই যে অনেকে তো আপনাদের আসলে বই নেই। জি? স্যার রুটিনটা তো স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে এবং আমি ওই যে আমার যে ইয়ে আছে না, গুগল ড্রাইভে যে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কের এখানেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা কোথায় যেন আছে? রুটিনটা তো এখানে দিয়ে দিয়েছিলাম সেকেন্ড সেমিস্টারের। এখানে দেইনি? এটা কি? এটা না। ও হ্যাঁ, এখানে দেওয়া আছে। সরি, আর লিখে রাখছি, এজন্য রুটিন বোঝা যায় নাই। এখানে দেখেন যে ক্লাসটা আছে আপনাদের, যেটা আছে এই সাবজেক্টের ভিতরে এখন যে ক্লাস আছে, সামনেগুলিতে প্রোটোকলে যখন আসবো তখন তো অবশ্যই আপনি কম্পিউটার নেটওয়ার্কের ক্লাস মিস করিয়েন না। আর এই যে প্রোগ্রামিং সি এটা কি বারে আছে? এটা হচ্ছে মঙ্গলবার দিন। এটা হচ্ছে 18 তারিখে। এই ক্লাসটা মিস করেন না। এটা খুবই ইম্পোর্টেন্ট হবে। সি প্রোগ্রামিং এর মনে করেন মূল কথাও এখানে সব বলে দিব। এক ক্লাসে, ফার্স্ট ক্লাসে আপনার মূল আপনার বেস ক্লিয়ার করার চেষ্টা করে দিব। এবং পরবর্তী দিনগুলোতে আপনাকে সহজে সব বুঝতে পারবেন। আচ্ছা। ওইটা ওই যে গুগল ড্রাইভের ভিতরে ওইখানে রুটিন নামে একটা ফাইল দেওয়া আছে, ওই ফাইলের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবার এখানে হচ্ছে যোগাযোগ ক্ষেত্র। যোগাযোগ ক্ষেত্রে রয়েছে আমরা যে ইমেল দিয়ে আমরা যোগাযোগ করি, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে চ্যাট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি বিভিন্ন ক্ষেত্রে, যেমন ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এই ভিওআইপির মাধ্যমে আগে কি করা হইতো? যেই কারণে সিটিসেল এবং অনেক কোম্পানি আছে বাংলাদেশে বন্ধ হয়ে গেছিল শুধু ভিওআইপি সার্ভিস ব্যবহার করার জন্য। এই ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফোন কল করা হইতো, কলিং কার্ড সেল করা হইতো দেশ থেকে বিদেশ থেকে, মানে বিদেশ থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে ফোন করা হইতো। এত করে বাংলাদেশ কেন তাদেরকে বন্ধ করা হয়েছিল, জরিমানা করা হয়েছিল? শুধুমাত্র বাংলাদেশ সরকার তার রেভিডেন্স না পাওয়ার কারণে। বাংলাদেশ সরকার যখন টিনটির মাধ্যমে বাংলাদেশে বিদেশি জন একটা লোক বাংলাদেশে যখন ফোন করলে কি হইতেছে যে বাংলাদেশ সরকার একটা অ্যামাউন্ট পায়, টাকা পায় বাংলাদেশ গভর্নমেন্ট। কিন্তু যখন ভিওআইপি সার্ভিস ইউজ করে যখন ফোন করাটা হয়ে থাকে ইন্টারনেটের মাধ্যমে, এখন আমরা যখন WhatsApp, ইমো বিভিন্ন ধরনের সার্ভিস ব্যবহার করে থাকি। তখন এই সার্ভিসগুলি ওইভাবে সহজে ব্যবহার করা যেত না। তখন সবাই ভিওআইপির মাধ্যমে ইউজ করত। এই ইউজ করার কারণে তখন বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের এই ফোন করার কারণে যে রেভিডেন্সটা সেই টাকাটা থেকে বঞ্চিত হইতো। এই বঞ্চিত হওয়ার কারণে তারা কি করছে, এই ভিওআইপি যারা ইউজ করছে তাদেরকে জরিমানা করা হয়েছে এবং এর ধরনের কোনো লাইসেন্স না নিয়ে তারা কাজটা করেছিল। এই কারণে জরিমানা করা হয়েছিল। আর এটা করা সম্ভব হয়েছে শুধুমাত্র কম্পিউটার নেটওয়ার্কে করার কারণে। এখন তো জরিমানা করে না, না? এখন তো সবাই ফোনে কথা বলে, WhatsApp, ইমো এসব দিয়ে করে ফেলতেছে, Facebook দিয়ে। যাই হোক, ব্যবসা ও বাণিজ্য, ই-কমার্স, অনলাইন শপিং, ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন ব্যাংকিং ও ফিনান্স সার্ভিস। এসবের ক্ষেত্রে সরকারি ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি আপনি এবার নরমালি বুঝতে পারবেন অনলাইন ট্যাক্স সিস্টেম এবং ডিজিটাল ভোটিং। যেমন এখন আমরা কি করতে পারছি, ই-গভর্নেন্স মানে
ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ফাইল, অ্যাপ্লিকেশন সাবমিট সবকিছু আমরা করতে পারতেছি। অনলাইনে বিভিন্ন ধরনের ট্যাক্স যেমন এনবিআর যে বাৎসরিক যে ট্যাক্সগুলি দেওয়া হয় বা রিটার্ন জমা দেওয়া হয় সব এখন অনলাইনে করা সম্ভব হচ্ছে বা নেটওয়ার্কের মাধ্যমে থাকার কারণে এবং ডিজিটাল ভোটিং সিস্টেমটা ডিজিটালের মাধ্যমে আমরা অনলাইন থেকেও ভোটিং সিস্টেম যেমন চালু করতেছে যে বিদেশে যারা আছে তারা যে ভোট করবে সেটা অনলাইনে করতে পারতেছে শুধুমাত্র কম্পিউটার নেটওয়ার্কের জন্য সম্ভব হচ্ছে এবং নাগরিক বিভিন্ন ধরনের সেবা যেমন জন্ম নিবন্ধন পাসপোর্টের জন্য আবেদন করতেছি এনআরডির জন্য আবেদন করা যায় অনলাইনে এখন তারপর আবার জন্ম নিবন্ধনের জন্য এগুলো অনলাইনে আবেদন করতে পারতেছি। স্বাস্থ্যক্ষেত্রে টেলিমেডিসিন ও অনলাইনে চিকিৎসা সেবা এবং হাসপাতালের রোগীদের তথ্য ব্যবস্থাপনা সিস্টেম এগুলো অনলাইনের মাধ্যমে এই কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমেই সম্ভব হয়েছে। দূর থেকে আমরা বিভিন্ন ধরনের রোগী দেখতে পাই এবং যেমন স্বাস্থ্য বাতায়ন গভর্নমেন্টের যেটা আছে এর মাধ্যমে আমরা কি করতেছি যে ফোন দিয়ে আমরা এই সার্ভিসটা পেতে পারতেছি এই নেটওয়ার্কের মাধ্যমে থাকার কারণে শিল্প উৎপাদন ক্ষেত্রে মেশিন কন্ট্রোল অটোমেশন এবং রোবোটিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এই নেটওয়ার্কটা ইউজ করা হয়ে থাকে গবেষণা ও বিজ্ঞান ক্ষেত্রে এবং বিনোদনের ক্ষেত্রে এগুলিতে বলার কিছু নাই এমনি বুঝতে পারবেন। এখন আসি আমরা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা আমরা বলতেছিলাম ল্যান এই যে ল্যান ম্যান ওয়ান ল্যান মানে লোকাল এরিয়া ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া এবং ওয়ান মানে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। তো এগুলির ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে কখন আমরা কোনটা কি বলি। ল্যান সাধারণত 1 কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ থাকে তার দূরত্ব এবং ডাটা ট্রান্সফার রেট থাকে 100 এমবিপিএস থেকে 100 এমবিপিএস এর মতো। আর যেমন ম্যানের থাকে কি মেট্রোপলিটন একটা শহর জুড়ে থাকে যেমন 50 কিলোমিটার পর্যন্ত ব্যাস ধরে আমাদেরকে এখানে এটাকে বলা হইতেছে আমরা ম্যান ধরা হয় এবং এখানে ডাটা ট্রান্সফার রেট মাঝারি মানের 10 এমবিপিএস হয়ে থাকে মেগা বিট পার সেকেন্ড। এখানে কিন্তু ছোট বি মানে বিট আর যখন বড় বি থাকবে তখন আমরা বলি বাইট। একাধিক ল্যান যুক্ত এই যে একাধিক ল্যান যুক্ত করে গঠিত হয়ে থাকে। ম্যানে কি হয় যে অনেকগুলি ল্যান দেখেন ছবি দেখলে বোঝা যাচ্ছে ল্যানের মধ্যে কি হয়েছে একটা সেন্ট্রাল ডিভাইস থাকতেছে তার মধ্যে যেমন সার্ভার থাকতেছে প্রিন্টার থাকতেছে বিভিন্ন কম্পিউটার থাকতেছে টেলিফোন কম্পিউটার বিভিন্ন ধরনের ল্যাপটপ এগুলি যেমন ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার সার্ভার এখানটা মাঝখানটা সেন্ট্রাল ডিভাইস এটা হচ্ছে ল্যানের বৈশিষ্ট্য এরকম। আর ম্যানের বৈশিষ্ট্য কিরকম অনেকগুলি ল্যান থাকতেছে ল্যানের মধ্যে একটা ম্যান থাকতেছে। আর ওয়ানের ক্ষেত্রে কি থাকে অনেকগুলি ল্যান থাকে বা অনেকগুলি ম্যান থাকে সারা বিশ্ব জুড়ে যেটা হয় হাজার হাজার বললে ভুল হবে কোটি কোটি কম্পিউটার যুক্ত থাকে এই ওয়ানের মধ্যে যে যখন খুশি ওয়ানে সংযুক্ত হতে পারে সে ডাটা সেন্ড রিসিভ করতে পারে যুক্ত হতে পারে। এটা হলো ওয়ানের বৈশিষ্ট্য যেসব এটা আপনি একটু পড়লে এটা বুঝতে পারবেন এটা তেমন কিছু না। এখন আমরা একটু সামনের দিকে আসি বোঝার জিনিসগুলোতে যেমন এখানে হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে এবং P2P নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার জিনিসটা কিরকম ক্লায়েন্ট থাকবে এবং সার্ভার থাকবে যে নেটওয়ার্কের মধ্যে ক্লায়েন্ট এবং সার্ভার দুইটা থাকে সেটাকে আমরা বলছি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তো সার্ভার হচ্ছে কি এটা কেন্দ্রীয় বা সেন্ট্রাল ডিভাইস হিসেবে ইউজ হয়ে থাকে যেমন মনে করেন আমি ছবিটা দেখি বুঝতে যে একটা সার্ভার আছে আমার এখানে আছে পিসি একটা ল্যাপটপ একটা স্মার্টফোন। এই সার্ভারটা কি সার্ভার হচ্ছে অধিক শক্তিশালী একটা ডিভাইস বলতে পারি আমরা বা অনেক ক্ষমতা সম্পন্ন। যেমন মনে করেন ক্ষমতার ক্ষেত্রে চিন্তা করি যে কম্পিউটার ক্ষেত্রে চিন্তা করি যে একটা জায়গায় 10টা কম্পিউটার আছে একটা কম্পিউটারের কাছে একটা প্রিন্টার কানেক্ট করা আছে অন্য বাকি 9টার মধ্যে প্রিন্টার কানেক্ট করা নাই তাহলে এখানে শক্তিশালী কে যার কাছে প্রিন্টার আছে প্রিন্টের ক্ষেত্রে সে শক্তিশালী। আরেকটা কম্পিউটার আছে তার কাছে অনেক একটা স্ক্যানার লাগানো আছে সাপোজ একটা স্ক্যানার লাগানো আছে তাইলে কি এই স্ক্যানের জন্য সে শক্তিশালী অন্য বাকি 9 জনের চাইতে। আরেকজনের কাছে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে তাহলে ইন্টারনেটের জন্য সে শক্তিশালী। এখন কেউ ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করলো তাহলে এই ক্ষেত্রে কি ইন্টারনেট সার্ভারের জন্য সে এখানে ইউজ হইতেছে ইন্টারনেট সার্ভিস প্রদান করতেছে সে এই ক্ষেত্রে এই সার্ভার। আরেকজনের কাছে ফাইল সার্ভার আছে তার কাছে সমস্ত ফাইল ডকুমেন্টস গুলি আছে সে হচ্ছে ফাইল সার্ভার তাহলে ফাইল সার্ভারের ক্ষেত্রে সে শক্তিশালী ফাইল সার্ভার ক্ষেত্রে সে ফাইল সার্ভার যার কাছে প্রিন্টার আছে সে প্রিন্ট সার্ভার সে প্রিন্টার সে প্রিন্ট সার্ভার এবং যার কাছে ফাইল সার্ভার সে ফাইল সার্ভার যে স্ক্যানার সে স্ক্যান করার স্ক্যানার সার্ভার বলতে পারি আমরা বা স্ক্যান সার্ভিস প্রোভাইড করতেছে এই ধরনের সার্ভার এই রিসোর্সটা তার কাছে আছে। তাহলে যে সার্ভার সে তার কাছে
একটা নির্দিষ্ট জিনিস বা সবগুলি একজনের কাছে থাকতে পারে। আবার একটা সার্ভারের কাছে কি প্রিন্টার থাকতে পারে, স্ক্যানার থাকতে পারে, ইন্টারনেট কানেকশন থাকতে পারে, ডাটা থাকতে পারে, ইমেইল সার্ভিস দিতে পারে, FTP ফাইল সার্ভার প্রোটোকল থাকতে পারে, অনেকগুলিও থাকতে পারে একজনের কাছে। আবার একজনের কাছে যেকোনো একটা বিশেষ একটা জিনিস থাকতে পারে যেটা অন্যের কাছে নাই, অথবা একই জিনিস একাধিক লোকের কাছেও থাকতে পারে। যারা কিনা সবাই নেটওয়ার্কের মধ্যে সেই রিসোর্সটা শেয়ার করতে পারে। যেমন একজনের কাছে একটা প্রিন্টার আছে, কালার প্রিন্টার, আরেকজনের কাছে সাদা কালো প্রিন্টার। কারো যদি কালার প্রিন্টার দিতে হয় তাহলে কি ওই কালার প্রিন্টার যার কাছে তার অধীনস্থ আমাকে হতে হবে, তার কাছ থেকে আমাদের সার্ভিস গ্রহণ করতে হবে। তখন কি যে সার্ভিস প্রদান করবে সেই মূলত সার্ভার। আবার দেখা গেল আমি ডাটাবেস ম্যানেজমেন্ট করতেছি, ডাটাবেস একটা সফটওয়্যার আছে আমার কাছে, সেই সফটওয়্যার ডাটাবেসটা আমার যে কম্পিউটার আছে তাহলে আমার কি সেটা ডাটাবেস সার্ভার, তার কাছে আমার ডাটাবেসের সার্ভিসটা করে তার কাছ থেকে আবার নিতে হইব। তাহলে এবার আমরা দেখি কি বলছে। এখানে একটি কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার থাকে যেখানে সমস্ত রিসোর্স, ফাইল, প্রিন্টার, শেয়ার, ডাটাবেস নিয়ন্ত্রণে সরবরাহ করে থাকে একই কম্পিউটারের ক্লায়েন্ট। আর অন্য কম্পিউটারগুলো ক্লায়েন্টকে যে অন্য কম্পিউটারগুলো সেই রিসোর্স ব্যবহার করে, তাকে ক্লায়েন্ট সার্ভার মডেল বলা হইতেছে। কি ক্লায়েন্ট সার্ভার মডেলটা কি? এখানে একটি কেন্দ্রীয় কম্পিউটার সার্ভার থাকে। একটা কম্পিউটারে সার্ভার থাকতেছে যেখানে রিসোর্স বা ফাইল, প্রিন্টার, ডাটাবেস নিয়ন্ত্রণ ইত্যাদি সরবরাহ করে থাকে এবং অন্য কম্পিউটারগুলিকে সেই রিসোর্স ব্যবহার করতে হয়, তাকে ক্লায়েন্ট সার্ভার মডেল বলা হয়। তো ক্লায়েন্ট সার্ভার মডেলের নেটওয়ার্কের ক্ষেত্রে কি হইছে? একটা সার্ভার থাকতেছে, কিছু ক্লায়েন্ট থাকতেছে। ক্লায়েন্টগুলি কি করে? সার্ভার থেকে সার্ভিস নিয়ে সে সার্ভিস গ্রহণ করতেছে। তাহলে এই মডেলটাকে বলতেছি আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা সার্ভার থেকে কোনো সার্ভিস নিতে কাজ করতেছি এবং ক্লায়েন্টগুলি সেই সার্ভার নিয়ে কাজ করে, সেটাকে আমরা বলতেছি কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আরেকটা বলতেছি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক মানে হচ্ছে P2P কমিউনিকেশন, সংক্ষেপে বলতেছি, মানে 1 to 1। যে ২টা কম্পিউটার আছে বা ২টা সার্ভার আছে বা ২টা পিসি আছে, ২টা ক্লায়েন্ট আছে। একজন আরেকজনের সাথে সরাসরি কানেক্ট করে দুজন দুজনের সাথে ডাটা আদান-প্রদান করে থাকে। যেমন এখানে প্রতিটি কম্পিউটার সমান ভূমিকা পালন করে থাকে, আলাদা কোনো সার্ভার থাকে না। প্রতিটি কম্পিউটার একই সাথে ক্লায়েন্ট এবং সার্ভার হিসেবে কাজ করে থাকে। এখানে প্রতিটা কম্পিউটার কখনো সে সার্ভার, কখনো ক্লায়েন্ট হিসেবে সে কাজ করে, সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সার্ভার। পেয়ার টু পেয়ার। P2P নেটওয়ার্ক। P2P নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন হচ্ছে কি জাস্ট কখনো যে সার্ভিস প্রদান করবে সে সার্ভার, যে গ্রহণ করবে সে ক্লায়েন্ট। বৈশিষ্ট্য আলাদা সার্ভার নেই, প্রতিটি কম্পিউটার সরাসরি একে অপরের সাথে ডাটা শেয়ার করে থাকে, সহজ ও খরচ কম, সিকিউরিটি দুর্বল, ছোট নেটওয়ার্কের প্রযোজ্য, ঘরোয়া নেটওয়ার্ক, বিটটরেন্ট ফাইল শেয়ারিং, জাস্ট উদাহরণ দেওয়া হয়েছে আর কি। এবার আমরা আসি বিভিন্ন ডিভাইস সম্পর্কে। দেখেন প্রথম একটা জিনিস হচ্ছে এনআইসি কার্ড বা ল্যান কার্ড বা নিক কার্ড, যেটাকে আমরা বলি সংক্ষেপে বলা হয় কি এনআইসি বা নিক কার্ড। এনআইসি অথবা নিক, এনআইসি নিক, যেটাকে ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এখানে আছে আমরা বিভিন্ন ধরনের ডিভাইসগুলি সম্পর্কে জানবো। তো এখানে যে জিনিসটা আছে এটা কি ল্যান কার্ড বা নেটওয়ার্ক কার্ড। এই নেটওয়ার্ক কার্ডটা কি হয়? ২ ধরনের দেখতে পাই আমরা। একটা হচ্ছে কি ওয়্যার, এই যে এখানে একটা RJ45 ফিমেল পোর্ট আছে। এখানে আমরা এই ল্যান কার্ডের ভিতরে সাধারণত কি কানেকশন, কি কেবল ইউজ করা হয়? টুইস্টেড পেয়ার কেবল ইউজ করা হয় এবং কানেক্টর ইউজ করা হয় RJ45 মেল পোর্ট ইউজ করা হয়। তো এইখানে যেটা আছে এটাকে বলতে হবে নিক কার্ড বা ল্যান কার্ড। আর এখানে দেখেন যেই পোর্ট, এই যে অংশটা, যে এই যে কানেকশনটা যেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করা হয়, এটা বিভিন্ন ধরনের হয়। PCI এক্সপ্রেস এর হয়। আবার এটা হচ্ছে PCI এক্সপ্রেস কার্ড, আর হচ্ছে নরমাল PCI ইন্টারফেস কার্ড হয়। তো PCI নরমাল PCI যেটা হচ্ছে 32 বিটের হয় আর এটা হচ্ছে 64 বিটের। তো যাই হোক, এই ল্যান কার্ডগুলি আবার একটা হচ্ছে ওয়্যারলেস হয় আর একটা হচ্ছে কেবলের হয়। তো ওয়্যারলেস যেটা হয় সেটার ক্ষেত্রে এই পোর্টটা থাকে না, সেক্ষেত্রে একটা এন্টিনা এখানে আমরা দেখতে পাই। তো এর মাধ্যমে কি হয়? বিভিন্ন ধরনের ইন্টারনেটের সাথে এটা সংযোগ করা হয়। সংযোগ করে আমরা কাজ করে থাকি। আর এই ল্যান কার্ডের প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ইউনিক অ্যাড্রেস থাকে, যেটাকে বলে ম্যাক অ্যাড্রেস বলি আমরা। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এবার দেখি মানে এনআইসি হলো এটি হার্ডওয়্যার, ডাটা, চিপ বা কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত করে। এটা কি করে? কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত করে। বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি কম্পিউটারটি এনআইসি প্রয়োজন হয়। প্রতিটা কম্পিউটারে নিক কার্ডের প্রয়োজন হয় এবং তারযুক্ত বা তারবিহীন। এটা তারযুক্ত থাকে, তারবিহীন থাকে। এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এটা তারযুক্তটা দেওয়া হয়েছে। এতে একটি অনন্য ম্যাক অ্যাড্রেস থাকে। একটি অনন্য ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে একটি ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে এবং এই কার্ডের ভিতরে যেই ম্যাক অ্যাড্রেসটা থাকে এই অ্যাড্রেসটা ওয়ার্ল্ডে কখনো কারো ছিল না এবং ভবিষ্যতে কারো থাকবে না
এবং এখনো নাই। এখানে যে ম্যাক অ্যাড্রেসটা ইউজ করা হয় সে একটা নিক কার্ডে, এই নিক কার্ডে ম্যাক অ্যাড্রেস অতীতে যেই ল্যান্ড কার্ডগুলি তৈরি করা হয়েছে ওইগুলির মধ্যে এই ম্যাক অ্যাড্রেসটা নাই, ইউজ করা হয় নাই এবং ভবিষ্যতে ইউজ করা হবে না এবং বর্তমানে ইউজ করা হচ্ছে না। মিডিয়া অ্যাক্সেস অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যেটাকে বলে ম্যাক অথবা ল্যান্ড কার্ডের ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়। এটা সম্পূর্ণ ইউনিক। আমরা একটু কম্পিউটার মধ্যে দেখি এখন যে আমার এই কম্পিউটার ম্যাক অ্যাড্রেস কি। আমরা এখানে কমান্ড প্রম্পটে গিয়ে রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম। দেওয়ার পরে এখানে আমরা লিখব ipconfig স্পেস /all। এখানে আমরা দেখতে পাইছি আমার কম্পিউটার ভিতরে যত এটা সব চলে আসছে অল দেওয়ার কারণে। এই যে দেখেন এখানে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস, এই ফিজিক্যাল অ্যাড্রেসটি হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এটা হচ্ছে একটা কি অ্যাড্রেস এগুলি? আমরা কি গত সেমিস্টারে পড়েছিলাম? হ্যাঁ, গত সেমিস্টার পড়িনি, এই সেমিস্টারে পড়েছিলাম। যেটা হচ্ছে কি নাম্বারিং সিস্টেমে আমরা পড়ছিলাম হেক্সাডেসিমাল কোড। এই হেক্সাডেসিমাল কোডে এখানে আমাদেরকে দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা কোশ্চেনে আমাদের ভাগ করা আছে এবং প্রতিটা ক্ষেত্রে 1 2টা করে হেক্সাডেসিমাল কোড ইউজ করা হয়েছে। এই পাশে 3টা, এই পাশে 3টা। আর এগুলিতে কি করেছে প্রতিটা কত 4 বিট করে 8 বিট। এক একটা ডিজিট হেক্সাডেসিমাল একটা ডিজিট 4 বিট করে খরচ করে, তাহলে এটা কত 8 বিট। এখানে কয়টা আছে 8 বিট, 6টা 48, 48 বিটের একটা ম্যাক অ্যাড্রেস হয়। তাহলে একটা ম্যাক অ্যাড্রেস কত বিট হয়? 48 বিটের হয়ে থাকে। দেখেন আমার এই কম্পিউটারে কয়টা ল্যান্ড কার্ড আছে, প্রতিটা ল্যান্ড কার্ডে একটা করে ম্যাক অ্যাড্রেস আমরা দেখতে পেয়েছি। এই যে একটা ম্যাক অ্যাড্রেস আছে, এখানে একটা ম্যাক অ্যাড্রেস আছে, এখানে একটা ম্যাক অ্যাড্রেস আছে। তবে এখানে একটা বিষয় আছে, আপনি এই পাশের নামটা দেখলেই বুঝতে পারবেন। যেমন মনে করেন যে এখানে আসলেই এতগুলা নাই, এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে এতগুলি নাই। যেমন আমাদের এখানে এ একটা আছে, সরি এইটা তো ডিএসসিপি অ্যাড্রেস দেখাচ্ছে। আমার এখানে ম্যাক অ্যাড্রেস কোথায়? IPv6, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আমার এইটা, এইটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। তো ফিজিক্যাল অ্যাড্রেস হয় 48 বিটের। তো এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। এই একটা আমার ল্যান্ড কার্ড আছে। আর মিডিয়া ডিসকানেক্টেড নাই, মিডিয়া ডিসকানেক্টেড নাই, কোনো এক সময় লাগানো হয়েছিল মিডিয়া ডিসকানেক্টেড নাই 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 নাই, এগুলো বিভিন্ন ধরনের ল্যান্ড কার্ড ইউজ করা হয়েছিল কম্পিউটার এগুলি। তারপরে আছে আমরা ভার্চুয়াল অ্যাডাপ্টার, যে ভার্চুয়াল অ্যাডাপ্টার এটা ভার্চুয়ালি কানেক্টেড করা ছিল, ভার্চুয়াল ডিভাইস। তো মূলত এখন আমার আছে কয়টা? এই একটা আছে ফিজিক্যাল, এটা আছে ডিসকানেক্টেড, বাট এটা এক সময় ছিল নি, এটা ছিল না তো ল্যান, এটাও নাই, এইটাও নাই, এইটাও নাই, এটাও নাই 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 নাই, এখন শুধু একটাই আছে, এটাই। ঠিক আছে, টিপি লিঙ্কের কানেক্টেড করা আছে, তাও ওয়্যারলেস, যে ওয়্যারলেস আছে এটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস, এখান থেকে আমরা দেখতে পারতেছি। আর আমরা যখন আরেকটা জিনিস দেখবো, আইপি কনফিগ, শুধু আইপি কনফিগ দিলে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার আইপি অ্যাড্রেস কত, 192.168.10.1G8, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে আমার সাবনেট মাস্ক, এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। আর একটা জিনিস আমাদের থাকে ডিএনএস, এটা হচ্ছে প্রাইমারি ডিএনএস, আমরা সেকেন্ডারি ডিএনএস। এই আইপি অ্যাড্রেসগুলি সম্পর্কে আমরা ডিটেলস সামনে আরো জানবো, বিস্তারিত জানবো, অনেক কিছু জানবো। আইপি অ্যাড্রেস কিভাবে তৈরি, কিভাবে বসানো হয়, কি কোনটা প্রাইমারি আইপি অ্যাড্রেস, এই তখন আমরা প্রোটোকল পার্টে যখন যাব তখন আমরা যাব। তাহলে এই ল্যান্ড কার্ডের ভিতরে আমরা দেখলাম কি তার একটা ম্যাক অ্যাড্রেস থাকে, যেটা হচ্ছে 48 বিটের এবং সেটা প্রকাশ করা হয় হেক্সাডেসিমাল কোড দিয়ে। এবং কয়টা অক্টেকে থাকে? 6টা অক্টেকে থাকে। এক একটা 8 অক্টেক বলতেছি কেন, এক একটা 8 বিট করে, 2টা হেক্সাডেসিমাল কোডে 8 বিট হয়, এরকম 6টা থাকে। 6টা অক্টেকের মাধ্যমে 48 বিটে এটা গঠন করা হয়, যেটা হেক্সাডেসিমাল কোডে প্রকাশ করা হয়ে থাকে। ব্যবহার ল্যান ও ওয়াইফাই সংযোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসে আমার মডেল।
মডেমের ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটর। এটা হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা। এটা হচ্ছে এই কাজ, মডেমের কাজ। ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল রূপান্তর করে এই ডিভাইসের কাজ। এই মডেমটা কিরকম, যেমন মনে করেন যে আমরা যখন মডেম ব্যবহার করেছি, যেটা হচ্ছে যে কিসের, আগে মডেম ইউজ করতে টিএনটি কানেকশন থেকে আমরা যখন ইন্টারনেটে পাওয়ার জন্য আমরা মডেম ইউজ করতাম, এই বড় সাইজের মডেমগুলা। এগুলি একটা খেয়ে দিয়ে আমাকে কি হতো, এই দেখেন এই যে পোর্টটা দিয়ে এখান দিয়ে আমাদের একটা কানেকশন প্রবেশ করতো, আর এই যে ল্যানের মাধ্যমে ইথারনেট পোর্টের মাধ্যমে আসতো, আমাদের কম্পিউটার সংযোগ হইতো, অথবা কম পোর্টের মাধ্যমে কম্পিউটারে সংযোগ হইতো। তো এই ডিভাইসটা কি করতো, কোনো অ্যানালগ সিগন্যাল আসছে সেটাকে ডিজিটালে কনভার্ট করে দিত, বা ডিজিটাল সিগন্যালটাকে কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যাল নিয়ে অ্যানালগে কনভার্ট করে ট্রান্সমিট করতো। আবার দেখা গেল আমরা যে মডেম ইউজ করি বিভিন্ন ধরনের, যে গ্রামীণ ফোন, সিটিসেল, রবি এয়ারটেলের বিভিন্ন মোবাইল কোম্পানির মডেম থেকে, যেখানে একটা সিম সংযোগ করা হয়। তো এখানে কি এআর এর মাধ্যমে তো ডিজিটাল সিগন্যাল আসে না, এখানে অ্যানালগ সিগন্যালগুলি এটার মধ্যে আসে। আসার পর এটা কি করে, এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে আমাদের কম্পিউটারের মধ্যে দেয়। কম্পিউটার তো ডিজিটাল সিগন্যাল ছাড়া বুঝে না, সে তখন এটা প্রসেস করে কাজ শেষ করে আবার এখানে কম্পিউটার কি করে ডিজিটাল সিগন্যাল তার কাছে দিয়ে সে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে আবার এটাকে ট্রান্সফার করে দেয়। এই যে কাজটা করে থাকে সেটাকে আমি বলছি মডেম। কম্পিউটার থেকে আসা ডিজিটাল সিগন্যালকে টেলিফোনের লাইনের জন্য অ্যানালগে রূপান্তর করা হয়, টেলিফোন লাইনের আইএসপি থেকে আসা অ্যানালগ সিগন্যাল আবার ডিজিটাল রূপান্তর করে। এটা হচ্ছে কাজ। তো ব্যবহার হয় কোথায়, ডিএসএল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, অথবা কেবল ইন্টারনেট, ডায়াল আপ কানেকশন। এই ডায়াল আপ কানেকশন এগুলি এখন প্রচলিত একেবারে হয় না। তারপর আসে আমরা রাউটার। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস রাউটারটা হচ্ছে কি, আমরা যেগুলি দেখি যে আমাদের ঘরের মধ্যে যেই ওয়াইফাই ডিভাইসটা থাকে এটাকে আমরা রাউটার বলে থাকি, বাট এটার মধ্যে রাউটারের মধ্যে একটা ফাংশন থাকে। বাট কিছু কিছু আছে রাউটারের ফাংশন থাকে, কিছু কিছু আছে আমাদের কিসের, ওই ওয়াইফাই ডিভাইসের ভিতরে অ্যাক্সেস পয়েন্ট বলে ওইটাকে, অ্যাক্সেস পয়েন্ট থাকে। তবে নর্মালি এখন আমাদের বাসায় ম্যাক্সিমাম রাউটারই আমরা ইউজ করে থাকি। কারণ রাউটার কেন প্রয়োজন হয়ে থাকে, কারণ এক ধরনের নেটওয়ার্ক থেকে আর আমাদের বাসায় থাকে অন্য ধরনের, যেমন বাসায় আমরা ইউজ করি এটা কি প্রাইভেট আইপি, আর ইন্টারনেটে থাকে পাবলিক আইপি। এই দুই ধরনের নেটওয়ার্ক, ইন্টারনেট এক ধরনের নেটওয়ার্ক, আমাদের বাসায় চলতেছে অন্য ধরনের নেটওয়ার্ক। আমাদের আইএসপি প্রোভাইডার কিন্তু এক ধরনের আইপি অ্যাড্রেস দেয়, দিয়ে আমাদের এখানে নেটওয়ার্ক প্রোভাইড করে। তো সেখান থেকে আমরা অন্য আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের বাসায় ইউজ করি। তো দুই ধরনের নেটওয়ার্ক যে সংযোগ করে এই ডিভাইসটাকে রাউটারের মধ্যে আমরা সংযোগ করে থাকি। এখানে কি স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ করেন, বলেন। স্যার রাউটার আমরা অফিসিয়ালি যেটা কভার করি, হ্যাঁ, তো ওইখানে তো দেখা যায় অনেকগুলা নেটওয়ার্ক মিলে, কিন্তু ওইখানে রাউটার আছে ঠিক আছে অনেকগুলো নেটওয়ার্ক, আর আমরা বাসায় যেটা ইউজ করি এটা হয়তো বা 5টা বা 6টা মোবাইল ল্যাপটপ ছাড়া আর নেটওয়ার্ক কাজ করে না। তো আর এটার মধ্যে তার মানে এই দুই রাউটারে কি কোনো পার্থক্য আছে, মানে অফিসিয়াল রাউটার আর বাসার রাউটারে? এইবার আপনাকে বলি, মনে করেন যে রাউটারের মূল কাজটা কি সেটাকে বলি। রাউটারের কাজটা হচ্ছে দুই ধরনের নেটওয়ার্ক, মানে একাধিক নেটওয়ার্ককে, বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে একসাথে সংযোগ করা। যেমন ইন্টারনেট সার্ভিস প্রোভাইড যারা করে, যে ইন্টারনেটের মধ্যে আমরা যে নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কের সাথে আমার বাসার নেটওয়ার্কে যে কমিউনিকেশনটা করতেছে সেটা এই রাউটারের মাধ্যমে আমরা করি। আপনি যে এই যে এখানে একটু আগে দেখলাম না যে আমার কম্পিউটার আইপি অ্যাড্রেস কত দেখছি, আইপি কনফিগ। আপনি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। আমার এখানে কম্পিউটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.18। তো আমার এখানে এতটুকু হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.10, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর হোস্ট অ্যাড্রেস হচ্ছে 18। হোস্ট অ্যাড্রেস মানে হচ্ছে আমার এই বাসার ভিতরে এই রাউটারের মাধ্যমে যে কম্পিউটারগুলি আমরা ইউজ করতেছি, কম্পিউটার মোবাইল যেটা ইউজ করি না কেন, তার শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হয়েছে, 1 2 3 4 5 6 7 8 এইভাবে 18 পর্যন্ত আসছে। ল্যাপটপে একটা পাইছে, ডেস্কটপে একটা পাইছে, মোবাইলগুলিতে আলাদা আলাদা পাইছে, আলাদা ডিভাইসে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস পাইছে। এটা কি টোটালটা এক নেটওয়ার্কের মধ্যেই, এতটুকু হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা হোস্ট অ্যাড্রেস। এই হোস্ট অ্যাড্রেসটা শুধু চেঞ্জ হতেছে, কিন্তু আমার নেটওয়ার্ক একটাই থাকতেছে। কিন্তু আমাকে যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে, যাদের কাছে আমি ইন্টারনেট কানেকশন নিয়েছি আইএসপি, তার নেটওয়ার্ক বা ইন্টারনেট যেটা আছে ওই নেটওয়ার্ক কিন্তু অন্য। ওই নেটওয়ার্কের সাথে আমাদের এই নেটওয়ার্ককে কমিউনিকেশন করে দিচ্ছে।
করায় দেওয়ার কারণে আমরা কি করতে পারছি? ইন্টারনেট সার্ভিস পাইতেছি। এই রাউটার এই কাজ করতেছে, অন্য ডিভাইস অন্য নেটওয়ার্কের সাথে আমাদেরকে কানেকশন করে দিচ্ছে। এখন আসেন আমরা বাসায়। বাসায় মনে করেন আমার এখানে কয়টা? টোটাল ১০-১৫ টা বা ২০ টা ডিভাইস ইউজ হয়। একজনের মনে করেন যে একটা বাসার ভিতরে নরমালি ৪-৫ জন লোক থাকে। একজনের যদি ২ টা করে স্মার্টফোন থাকে তাহলে ৫ জনের ১০ টা স্মার্টফোন আছে। আর ল্যাপটপ যদি থাকে, ল্যাপটপ ডেস্কটপ মিলে ২ টা ধরলাম, আর হচ্ছে ২০ টা হইতে পারে। অথবা গেস্টের ছাড়াও মিলে ৩০ টা হইল। এর বেশি তো সম্ভব হচ্ছে না। কিন্তু একটা অফিসে ১৫০, ২০০, ২৫০, ৫০০, ৬০০, ১০০০ থাকে। লোক থাকে। এবং এই লোকের ক্ষেত্রে যে মনে করেন যে আমরা আ আমি আমার যে অফিস আছে, হেড অফিসে আমি যেখানে বসি ওইখানে আমাদের লোক আছে প্রায় ৩০০ জনের মতো আমরা বসি অফিসে ২-৩ টা ফ্লোর মিলে। তো এইখানের ভিতরে তাদের দেখা যায় প্রত্যেকেরই স্মার্টফোন আছে। কারো ২ টা ৩ টা আছে। এবং কি ওইখানে দেখা যাচ্ছে আপনার মনে করেন যে আ অনেক সার্ভিস প্রোভাইড করতেছে। মেইল সার্ভিস, ফাইল সার্ভার, এটা সেটা ব্লা, ব্লা অনেক কিছু আছে। গেট অ্যাক্সেস, ওই যে আপনার মনে করেন ফেস ডিটেক্টর বা ফিঙ্গারপ্রিন্ট অথবা নেটওয়ার্ক, স্ক্যানার বিভিন্ন জিনিস থাকে। এগুলো সব তো আলাদা, আলাদা পাইতেছে নেটওয়ার্ক, আইপি অ্যাড্রেস। তো এখন দেখেন, তো ওইখানে তো রাউটার ইউজ হইতেছে। ওইখানে আমরা ইন্টারনেটের জন্য অনেক ব্যান্ডউইথ নিতেছি। এবং এখানে আমাদের রাউটার ইউজ করতেছি, আমার বাসার রাউটার ইউজ করতেছি কত? মাত্র ৳৩,৫০০ দিয়ে কিনছি। আর অফিসের রাউটার কিনছি কত টাকা দিয়ে? ৳৩,০০,০০০ দিয়ে। তাইলে ওই রাউটারটা কি? এটার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল না? আমি যখন বেশি লোককে সার্ভিস প্রোভাইড করব, আমার বাসায় আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতেছে মনে করেন যে কত? ২৫ এমবিপিএস দিতেছে। আর অফিসের এমবিপিএস নিতে হইতেছে ৫০০ এমবিপিএস। তো এই যে আমার কি অফিসের ভিতরে বেশি নিতেছে, কারণ কি বেশি লোককে আমার সার্ভিস প্রোভাইড করতে হইতেছে। এই কারণে আমি বেশি ইন্টারনেট ব্যান্ডউইথ নিতে হইতেছে। এবং ওই বেশি ইন্টারনেট ব্যান্ডউইথ নিয়ে বেশি লোককে সার্ভিস প্রোভাইড করার জন্য ওইখানে আমার কি করতে হইছে? দামি রাউটার ইউজ করা হইতেছে। এবং কি ছোট, ছোট ওয়াইফাই রাউটারও যেমন ৫,০০০, ৬,০০০, ৩,০০০ বিভিন্ন লোকেশন অনুসারে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আবার আলাদা, আলাদা ছোট, ছোট সাব রাউটার ইউজ করা হইতেছে ওয়াইফাই ডিভাইস হিসেবে। আবার কেবল কানেকশন তো আছেই, কেবল কানেকশন ইউজ করা হইতেছে। তো এখন বিষয়টা হইতেছে কি, আমার যখন যত বেশি ব্যান্ডউইথ ইউজ হবে, যত বেশি ইউজার হবে, আমার তত বেশি পাওয়ারফুল কি রাউটার লাগবে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, অবশ্যই করেন। স্যার ওই বিভিন্ন পড়ায় দেখতেছি একটা বিষয় আছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হুম। স্যার এটা একটু স্যার ক্লিয়ার করা লাগতো স্যার আমার, এটা একটু বুঝি কম স্যার। রাউটারে কি এটা ইলেক্ট্রোম্যাগনেটিক লাগে স্যার? হ্যাঁ, ঠিক আছে। আপনার কোয়েশ্চেনটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, আমি ইয়াটা নিয়ে নিচ্ছি অ্যাটেন্ডেন্সটা। তার সাথে, সাথে আমি আপনাকে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা সম্পর্কে বলতেছি। ইলেকট্রন বুঝেন? বা ইলেকট্রন স্যার আমি তো সায়েন্সের না, ইলেকট্রন, প্রোটন, কিন্তু স্যার নিউট্রন এই তো এগুলোর অনেক মধ্যে কিছু নাকি স্যার বুঝে মানে ফেলছেন। পরমাণু মনোবিদ। বুঝে ফেলছেন তো। কি বলেন বুঝেন না? সায়েন্সের নয় সাথে কি হইছে? অনেক বুঝতে পারছেন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এতে বুঝে ফেলছেন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমাদের যে কারেন্ট যে প্রবাহিত হয়, হয় না? এই কারেন্ট প্রবাহিত যখন হয়, তখন কি হয়? ইলেকট্রনের কম বেশির মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়। ইলেকট্রন আমরা জানি মুভ করে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুভমেন্ট হয়। সেই মনে করেন একটা আমাদের ইলেকট্রন এবং প্রোটন প্রতিটা পরমাণুতে সমপরিমাণে থাকে। সমান পরিমাণে থাকে। যখন কি হয়, এক জায়গায় একটা বেশি হয়ে যায়, আরেক জায়গায় একটা কম হয়ে যায়। তখন কি হয়? বেশিটা কমের জায়গায় ধাবিত হয়। এটাই তো হবে। তাইলে ব্যালেন্স হবে, তাই না? মনে করেন যে আপনার কাছে আছে একটা প্রোটন, মানে ১০ টা প্রোটন আছে। ১০ টা ইলেকট্রন থাকবে। আমরা ফোর্স করে এখান থেকে হচ্ছে একটা ইলেকট্রন সরাইয়া দিছি। তাইলে আপনার এখানে একটা ইলেকট্রন শর্ট হয়ে গেছে। প্রোটন একটা বেশি আছে। তখন কি হবে? ওইখানে ওই ইলেকট্রনটা যেখানে বেশি আছে ওইখান থেকে কম জায়গায় আসার জন্য চেষ্টা করবে। করবেনি? এই যখন ইলেকট্রনটা ফ্লো করলে কি হয়? এখানে একটা চৌম্বকীয় ফিল্ড তৈরি হয়। তো ইলেকট্রন ফ্লোর কারণে একটা চুম্বকীয় যে ফিল্ডটা তৈরি হয়, এইটাকে বলতেছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড।
ইলেকট্রোম্যাগনেট। ম্যাগনেট মানে চুম্বক। ইলেকট্রনের প্রবাহের কারণে যে একটা চুম্বকীয় ফিল্ড তৈরি হয় সেটাকে বলা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এখন মনে করেন আমাদের একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এখন প্রচুর ইলেকট্রন যাচ্ছে, হিউজ। যত বেশি ইলেকট্রনের ব্যবধান থাকবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ব্যবধান থাকবে, তত আমরা কি বলি হাই ভোল্টেজ। ভোল্টেজ তত বেশি। ভোল্টেজ মানে কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে হচ্ছে দুইটা ডিভাইসের ভিতরে যেই ইলেকট্রনের ব্যবধানটা একটা কম আর বেশি, যে যত বেশি ব্যবধান হবে ভোল্টেজ তত বেশি। আর মনে করেন এক পাশে প্রচুর পানি আছে, আরেক পাশে পানি কম। যত পানির ব্যবধান হবে তত কি হবে? স্রোত তত জোরে প্রবাহিত হবে না? তো এই যত পানির ব্যবধান জি যত জি বেশি হবে, একইভাবে কারেন্ট ইলেকট্রনের যত ব্যবধান বেশি হবে, তত আমরা বলতেছি ভোল্টেজ বেশি। ভোল্ট বেশি। ভোল্টের একক ভোল্ট। ভোল্টেজ এক ভোল্ট। তো আর এই বিভব পার্থক্য এটাকে বলতেছি আমরা ভোল্টেজ বা ভোল্ট। সরি, ভোল্টেজ। তো এই বিভব পার্থক্য হচ্ছে বাংলায়, আর ইংলিশে বলতেছি ভোল্টেজ। আর এই ভোল্টেজ মানে হচ্ছে ইলেকট্রন এক পাশে বেশি, এক পাশে কম। যত বেশি ব্যবধান তত বেশি ভোল্টেজ। আর একটা থেকে আরেকটা যেন ফ্লো হয়, ফ্লো হওয়ার পর এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এটাকে বলতেছি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এই ফিল্ডটা যদি এইটার কাছাকাছি যদি অন্য কোনো ডিভাইস থাকে যেটা ধাতব পদার্থ, তাহলে কি ওইটার মধ্যে ইফেক্ট করে, ওইটার মধ্যে এটা একটা পরিবর্তন আসে, এটা চেঞ্জিং আসে। এই ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ডটা একটা ঝামেলা ক্রিয়েট করে। এটা মনে করেন আমরা একটা পানি যাচ্ছে, ফ্লো হইতেছে, একটা মেশিন থেকে মুখ দিয়ে একটা পাইপে দিয়া পানি বাহির হইতেছে, তাহলে দিয়ে মূল ফোর্সের পাশে দিয়েও কিছু ছিটা পানি বাহির হয়। আপনি দেন পুকুর দিয়ে যখন পানি যখন সেচ দিয়ে ফালানো হয়, দেখবেন চারিপাশে আশেপাশে একটু ছিটা পানি যায়। আমি বোঝানোর জন্য সহজ বলতেছি। তো একইভাবে যখন ইলেকট্রন তারের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তা আশেপাশে একটা র্যাশ ক্রিয়েট করে, যেটাকে একটা ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। এটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আর এই ফিল্ডের কাছাকাছি যদি আপনি মতো যেমন যেখানে হাই ভোল্টেজ থাকে, অনেক উপরে তার দিয়ে যায়, দেখেন যে এর কাছাকাছি যদি মানুষ যায় বা কোনো প্রাণী যায়, টাস করে টানিয়ে নিয়ে যায়। ওই ম্যাগনেটিক ফিল্ডের কারণে চুম্বকীয় আকর্ষণের মাধ্যমে সে টেনে নিয়ে সে খাচাং শেষ হয়ে যায়। তো এই যে বিষয়টা হচ্ছে, এই ফিল্ডটাকে বলতেছে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আর এই ফিল্ডের কাছে দিয়ে যখন কোনো ডিভাইস যায় বা কোনো কারেন্ট, অন্য কোনো দুর্বল কারেন্ট প্রবাহিত হয়, তার ভোল্টেজের তারতম্য দেখা দেয়। আপনি ব্যাপারটা কি বুঝাতে পারছি? স্যার, হুম? এটা তো স্যার হলো তারের ক্ষেত্রে স্যার, ওয়েভ যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতেছে, মানে তার বিহীনও হইতে পারে স্যার। এইটা স্যার একটু বুঝি কম। কোনটা বুঝি নাই? কোনটা তার মানে তার ছাড়া যেটা ওয়েভ হয়, যেমন ইন্টারনেট থেকে আমাদের আহ, আসতেছে, তারপর এই রাউটার থেকে না, আমাদের না, ফোনে না, যে না, আমি আসতেছে আমি বলতেছি এটা ইন্টারনেটে। বলতেছেন আপনি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কথা বলছেন, ঠিক আছে? আমি সেটার কথা বলছি। আর আপনি যদি স্যার বলেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওয়্যারলেস কমিউনিকেশন, আপনি কি ওয়্যারলেস কমিউনিকেশনের কথা বলতেছেন? না স্যার, মানে আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা একটু কম বুঝি স্যার, এটা বলতেছি যে যেমন রাউটার থেকে আমাদের ফোনে যে সংযোগ হয়, এটা কি স্যার ওয়েভ তো আছে একটা, না, না, এটা স্যার। এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না তো এটা। এটা আপনার যখন এই যে আপনার মোবাইলে, রাউটার থেকে আপনার মোবাইলে যে কমিউনিকেশন হইতেছে, এইটা একটা সিগন্যাল আসতেছে যেটা জি জি, হচ্ছে এটা কি হয়েছে এটা হচ্ছে ওয়াইফাই ওয়েভ নাকি সিগন্যাল। অন্য কিছু স্যার? না, না, এটা একটা ওয়েভ, বাট এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হইতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না। আপনি যেটা বলতেছেন এটা ওয়েভ না। না, এটা ওয়েভ, বাট এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড না। এটা কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল না। এই ওয়েভটাকে স্যার কি বলবো স্যার? হ্যাঁ? স্যার এই যে ওয়েভটাকে, এটাকে স্যার কি ধরা হবে? এটা ওয়েভ, এটা ওয়েভ, এটা হচ্ছে ওয়াইফাই ওয়েভ। ওয়েভ বলছেন ইংলিশ শব্দ, বাংলায় বলা হয়েছে তরঙ্গ। আর এটা হচ্ছে গিয়ে আপনার ওইখান থেকে, এটা যেটাকে আমি যদি অন্য ভাষায় বলি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি, ওইখানে এটা ইস্যু হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা জেনারেট করতেছে আপনার রাউটার থেকে জেনারেট হচ্ছে।
সেটা সেন্ড করতেছে, আপনার মোবাইল রিসিভ করতেছে, আপনার মোবাইল দিয়ে সেন্ড করতেছে, তারা রিসিভ করতেছে। এটা ওয়্যারলেস মিডিয়াতে আসতেছে। আর এই ফ্রিকোয়েন্সিটা কি? এই ফ্রিকোয়েন্সি সম্পর্কে আমি এখানে একটা বিস্তারিত বলা এখানে যাচ্ছে না। আপনাকে আমি এটার সম্পর্কে এই চ্যাপ্টারের পরে আজকেই আপনাকে একটু পরেই আপনাকে ডিটেইলস বলবো ক্লাসটা শেষ করে, যা আপনি ইন্টারেস্ট আছেন যে, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। এটা একটু বিস্তারিত বুঝাইতে হবে, নাহলে আপনি ব্যাপারটা বুঝবেন না। তো এইখানে যে মানে স্যার দুই রকম ওয়েভ আছে, তো রেডিও ওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই জন্য এটা স্যার কোশ্চেনটা করছিলাম। হ্যাঁ, সেটা ঠিক আছে না। একটা আছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা অন্য জিনিস। আর এটা হচ্ছে আপনার ওয়েভ। ওয়েভের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়েভ আছে। রেডিও ওয়েভ আছে, আবার এই যে বললাম ওয়াইফাই ওয়েভ, বিভিন্ন ধরনের ওয়েভ, তরঙ্গ আরকি। এগুলো একটা ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির মাপকাঠি কিভাবে কি করে, কিভাবে কোন ফ্রিকোয়েন্সি কিভাবে কি করে না করে আপনাকে এটা সংক্ষেপে বুঝিয়ে দেব জাস্ট ক্লাসটা শেষে। ঠিক আছে? আপনি একটু থাইকেন। ওকে স্যার, ওকে। ওকে। এখানে গেটওয়ে। এবার আসি আমরা কি? আমরা দেখলাম যে এটা সম্পর্কে রাউটার। রাউটারের পরে রাউটারে কি করতেছে? বিভিন্ন নেটওয়ার্ক গুলিকে একসাথে সংযোগ করতেছে এক কথায়। আর যেমন রাউটার ২ ধরনের দেখতেছি। ওয়াইফাই রাউটার, আইএসপি নেটওয়ার্ক রাউটার। ওয়াইফাই রাউটার তো আমাদের বাসায় নরমালি ইউজ করে থাকি। আর আইএসপি ক্ষেত্রে যেগুলো ইউজ করে, যেটা কোর রাউটার নামে পরিচিত, মানে আরো পাওয়ারফুল, আরো বেশি। এবার আসি গেটওয়ে। গেটওয়ে মানে কি? গেট মানে আমরা জানি দরজা, ওয়ে মানে রাস্তা। এই রাউটারে কি করা হয়? রাউটার হইছে একাধিক নেটওয়ার্ককে আপনার সংযোগ স্থাপন করতে পারে। আর গেটওয়ে কি করে? ২ টা নেটওয়ার্ককে, ২ টা ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করে। ২ টা ভিন্ন নেটওয়ার্কের মধ্যে যে কমিউনিকেশন করে সেটা হইছে আমরা বলছি গেটওয়ে। এটা আমরা ইন্টারনেট আর LAN এর মধ্যে হইতে পারে। আর IPv6 থেকে IPv4 এর মধ্যে সংযোগ স্থাপন করা হইতে পারে। আ এই যে প্রোটোকল ট্রান্সলেটর হিসেবে কাজ করে থাকে। জাস্ট প্রোটোকল, একটা প্রোটোকল থেকে অন্য প্রোটোকলের মধ্যে ব্যবহার করে থাকে। মানে যে এই গেটওয়ে হচ্ছে গিয়ে ২ টা নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য গেটওয়ে করা হয়। আমরা যখন স্টুডেন্ট লাইফে গেটওয়ে তৈরি করতাম, একটা কম্পিউটারের মধ্যে ২ টা LAN কার্ড সংযোগ করে আমরা এই কম্পিউটারকে গেটওয়ে হিসেবে কাজ করে দিতাম। একটা কম্পিউটারের মধ্যে ২ টা LAN কার্ড ইউজ করে ওই কম্পিউটারকে গেটওয়ে বানায় ফেলতাম। কারণ ২ টা কম্পিউটারকে আমাদের এখানে ২ টা নেটওয়ার্ক, ২ টা আ LAN কার্ডের মধ্যে ২ ধরনের নেটওয়ার্ক দিয়ে আমরা এটা গেটওয়ে তৈরি করে ফেলতাম। তারপর হচ্ছে এন্টারপ্রাইজ আর গেটওয়ে মানে কি একটা রাস্তা, ওয়ে, যেমন এক ডাটাটা আমরা কোন গেট দিয়ে আমরা পাস করে দিব। সাপোজ মনে করেন যে পাশের বাসা আর আমার বাসা। আমি যে বিল্ডিংটা থাকি এখানে আমার ৪ টা ইউনিটের এই বাসাটা। ৫ তলায়। তো ৫ টা ইউনিট, ৪ টা ইউনিট এই বাসায়। তো এখন দেখা যায় আমার এখান থেকে একটা দরজা আছে। পাশের বাসায় একটা দরজা আছে। আমি যদি ওই বাসার সাথে এই বাসায় কমিউনিকেশন করতে যাই, কোন দিকে করতে হইব? আমার এই দরজাটা বাহিরে, তার দরজা দিয়ে প্রবেশ করতে হবে। এই ২ টা দরজা মিলেই মনে করেন একটা গেটওয়ে তৈরি হয়ে গেছে। এই জিনিসটাই জাস্ট। এখানে গেটওয়েতে ২ টা LAN কার্ড, ২ টা ডিভাইস, ২ টা নেটওয়ার্কিং থাকে। এর মধ্যে কি হইছে ২ টা নেটওয়ার্ক এই গেট দিয়ে, জাস্ট একটা গেট দিয়ে তারা ব্যবহার করে কমিউনিকেশন করে থাকে। তাহলে গেটওয়ে হচ্ছে কি? গেটওয়ে হলো একটি ২ টি ভিন্ন, ২ টা কিন্তু ২ টার বেশি হবে না। ২ টাই হবে। ২ টার কমও হবে না, ২ টার বেশি হবে না। ২ টা ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা একটি ডিভাইস। এটা বলতেছি আমরা গেটওয়ে। হাব। হাব হচ্ছে গিয়ে কি এটা? আ এটা ফিজিক্যাল লেয়ারের ডিভাইস। এই ওএসআই রেফারেন্স মডেলটা খুব ইম্পোর্টেন্ট, সেটা আমরা যখন পড়ব এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাদেরকে। ফিজিক্যাল লেয়ারে কাজ করে থাকে হাব। হাব হচ্ছে এটা আমরা তো টপোলজি কই? টপোলজি এটা বুঝাতে সুবিধা হইতো। টপোলজি এখানে নাই তেমন। সামনের চ্যাপ্টারে মনে আছে টপোলজি সম্পর্কে। বিভিন্ন ধরনের টপোলজি, স্টার টপোলজি, টপোলজি। ওটা দেখবো একটু পরে। এই হাব হচ্ছে কি এটা নেটওয়ার্কের, ইস্টার্ন নেটওয়ার্কের সেন্ট্রাল ডিভাইস বলা হয়। এটা একটা ডিভাইস যেখানে নেটওয়ার্কের এটার সাথে কিছু অনেকগুলি কম্পিউটার সংযোগ করা থাকে বা অনেকগুলি নেটওয়ার্ক ডিভাইস সংযোগ করা থাকে। এর মধ্যে সে পাঠায়। তো এ কি করে? এর কাছে খুব হাবা, মানে বোঝায় কিসিমের আরকি। এর কাছে যে ডাটা আসে এটা সবার কাছে পাঠায় দেয়। তো একটা সময় আমরা যখন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হাব এবং সুইচের মধ্যে পার্থক্যটা খুব একটা কমন কোয়েশ্চেন ছিল। এই যে হাব হলো একটি সাধারণ ডিভাইস যা একাধিক কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা হয় এবং প্রাপ্ত ডাটাকে সব ডিভাইসের মধ্যে সম্প্রচার করে দেয়, মানে ব্রডকাস্ট করে দেয়। ব্রডকাস্ট করে দেওয়া মানে কি? জাস্ট ছড়ায় দেওয়া। ব্রডকাস্ট মানে হচ্ছে আমার কাছে কোনো ডাটা আইছে, তার কাছে কোনো ডাটা গেল, সে কি করতো? এটা ছড়াই দিত, সবার কাছে পাঠাই দিত।
তো যার ইন্টেলিজেন্ট পাওয়ার আছে মানে যার ডাটা সে রিসিভ করতো। তাহলে এটা সিকিউরিটি হ্যাম্পার হয়। যার দরকার নেই তার কাছে ডাটা যাচ্ছে এবং ট্রাফিক বেশি জেনারেট হচ্ছে। ওএসআই মডেলে ফিজিক্যাল লেয়ারে কাজ করে থাকে, ইন্টেলিজেন্ট নয়, ইন্টেলিজেন্ট নয়, তাই ডাটা কোথায় যাবে তা নির্ধারণ করতে পারে না। সে কোথায় ডাটা পাঠাবে সেটা নির্ধারণ করতে পারে না। তার কাছে ডাটা আসলে সে নেটওয়ার্কের ভিতরে ছেড়ে দেয়, নেটওয়ার্কে সবাই পেয়ে যায়, শেষ। ছোট নেটওয়ার্ক ল্যাবের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। মানে খুব ছোট নেটওয়ার্ক মনে করেন ২ টা বা ৩ টা কম্পিউটার মধ্যে ইউজ করতে গেলে তখন হাব ইউজ করা হয়। এছাড়া হাব ইউজ করা যায় না কারণ স্লো হয়ে যায় নেটওয়ার্ক। সুইচ এইটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়। এত বেশি ব্যবহার হয় এমন কোনো নেটওয়ার্ক নাই যেখানে সুইচ ইউজ হয় না। এত বেশি ইউজ হয় যেকোনো অফিসের মধ্যে চিন্তা করেন। এটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে আর উপরে কিসে হাব হচ্ছে ফিজিক্যাল লেয়ারে কাজ করে থাকে। সুইচ হলো একটি উন্নত নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করে। এই যে হাবও হলো এটি কি সাধারণ ডিভাইস আর এটা হচ্ছে উন্নত ডিভাইস। সাধারণ ডিভাইস যেটা একাধিক কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে সংযোগ করা হয়ে থাকে। সঠিক গন্তব্য ডিভাইসকে ডাটা পাঠায়। মানে সঠিক মানে যার কাছে ডাটা পাঠানোর দরকার সে কিন্তু তার কাছেই পাঠায়। আর এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস, এটা শুধুমাত্র মানে নন ইন্টেলিজেন্ট ডিভাইস, সে ইন্টেলিজেন্ট